আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। লাইভটি একটু শোনা যাচ্ছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে লাইভটি চলছে। যারা আছেন এই মুহূর্তে একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে লাইভ সাউন্ড ঠিক আছে কিনা। জি আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। যারা এই মুহূর্তে লাইভের তো অনেকে দেখতে পাচ্ছি, একটু সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটি একটু জানাবেন। আচ্ছা, একজন কমেন্টস করেছে সব দিক থেকে ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে ঠিক আছে। জি আসসালামু আলাইকুম, অনেক দিন পরে মোটামুটি একটু লাইভে আসা। প্রথমে দুঃখিত যে 10:30টায় আসার কথা ছিল, কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি করতে হয়েছে। আজকে যেই বিষয়টি নিয়ে মূলত কথা বলতে চাচ্ছিলাম যে সেটি হচ্ছে যে অনেকেই আসলে জিজ্ঞাসা করেছেন বা অনেকেই জানতে চেয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, হ্যাঁ, যে আমরা গত শুক্রবার দিন আমাদের জালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের একজন সহযোদ্ধার উপরে সরকারি দলের পেটোয়া বাহিনী, গুন্ডা বাহিনী, যে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের একটি পরিচিতি সভা চলছিল, সেখানে তারা হামলা চালিয়েছিল। তো সেই কারণে আমরা তাৎক্ষণিকভাবেই ওই দিন রাতে একটি বিক্ষোভ মিছিল করি এবং আমরা ওই বিক্ষোভ মিছিল থেকে বলেছিলাম যে আমাদের এই সহযোদ্ধার হামলার যদি বিচার না করা হয় কিংবা এই হামলায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে পরবর্তীতে আমরা ঢাকায় একটি মহাসমাবেশের কথা বলেছিলাম, যে ঢাকায় আমরা সমাবেশ করব। তো সেই কারণে অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের সেই প্রোগ্রামটি হচ্ছে কিনা বা কি অবস্থা। তো সেই কারণেই মূলত একটু লাইভে এসে, বা আমরা হয়তো কালকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব, আর একটু আপনাদের জ্ঞাতার্থে বলা যে জালকাঠিতে আমাদের সহযোদ্ধাদের উপরে যে হামলা চালিয়েছিল পৌর ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, তো তার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ নাকি প্রাথমিকভাবে তারা তদন্ত কাজ করছে এবং মামলার আয়ু আমাদের ভুক্তভোগী সহযোদ্ধাকে আশ্বস্ত করেছে যে তিনি এখন বোধহয় ঢাকা আছেন, ঢাকা থেকে ফিরে কার্যকর পদক্ষেপ নেবেন। তো সে কারণে আমরা বিশেষ করে যেহেতু অভিযোগ আমলে নিয়েছে প্রশাসন এবং মামলাও হয়েছে, সেই কারণে আমরা একটু এই বিষয়টির আপডেট দেখতে চাই যে বিষয়টি কি হয়। সে কারণে আমরা আগামী শুক্রবার আমাদের যে প্রোগ্রামটি করার কথা ছিল, যে মহাসমাবেশ বা গণসমাবেশ বা লং মার্চ বা যে ধরনের কর্মসূচি করার কথা ছিল, সেটি আমরা করছি না আপাতত। এর অন্যতম কারণ হচ্ছে যে দেখেন বর্তমানে দেশে কি ধরনের একটি কর্তৃত্ববাদী একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছে, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছে, সেটি আর নতুন করে আসলে বলার কিছু নেই। আবাল বৃদ্ধ বনিতা সবাই জানেন যে এই বর্তমানের যে ভারতের তাবেদার গোলাম সরকার, যারা বিদেশি অপশক্তির সাথে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, যেটা বলি যে বিদেশি অপশক্তির কাছে এক প্রকারের জিম্মি করে তারা ক্ষমতায় ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে এখনো বাংলাদেশের ক্ষমতায় আছে। সেই 2014 সালের যে নির্বাচনটি তারা করেছিল, যে তৎকালীন বিরোধী দল বিএনপি সেই নির্বাচনে অংশই নেয়নি। তো তৎকালীন যে বিরোধী দল ছিল তারা নির্বাচনে অংশ নেয়নি, সেখানে 156টির মতো না 54টি বিনা ভোটে নির্বাচনে তারা আসন আগেই বিজয়ী ঘোষণা করে রেখেছে। তারপরে রাজনৈতিক বিরোধী দলসমূহের যেটা বলে যে কৌশলগত ব্যর্থতার কারণে বা উপযুক্ত আন্দোলন সংগ্রাম, কার্যকর আন্দোলন সংগ্রাম গড়ে না ওঠায় তারা মসৃণভাবে অবৈধভাবেই 5 বছর পার করে গেল। কারণ ওই যে বলেছিলাম, প্রথমত হচ্ছে তাদের কাছে যে বিদেশি অপশক্তি, তারা তো তাদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে চুষে খাচ্ছে এবং বাংলাদেশের একটা তাবেদার সরকার ক্ষমতায় রেখে তারা বাংলাদেশকে একটি
করদ রাষ্ট্রে পরিণত করেছে। যে কারণেই যখন দেখেন পার্শ্ববর্তী দেশের সাথে যখন আমাদের চুক্তি হয়, তখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা চিন্তা করা হয় না। তাদেরকে কি বলে, নিরাপত্তার নামে আমাদের নিরাপত্তা বিঘ্নিত করে তাদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়। এদেশের রুট ব্যবহার করে বাণিজ্যিক অ্যাক্সেস দেওয়া হয় আপনার নামমাত্র ট্রানজিটে, কিংবা আমরা যে আমাদের উত্তরবঙ্গ বা পানির অভাবে আপনার মরুভূমিতে পরিণত হয় সেই ঐতিহাসিক তিস্তা চুক্তি না হওয়ার কারণে। অথচ এই যে যারা সেই তাবেদার গোলাম সরকার রয়েছে, ভোটারবিহীন অবৈধ সরকার, তারা ক্ষমতায় থাকার জন্য আপনার যেখানে একটা দেশের সরকার হয়ে অন্য দেশের সরকারের সাথে বার্গেনিং করে, আলোচনা করে, দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য তাদের অবস্থান থাকে, সেখানে এই অবৈধ ভোটারবিহীন সরকার দেশের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে পারছে না, বরঞ্চ তারা ওই বিদেশিদের তোষণ করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে এবং বলছে যে তিস্তা চুক্তি না হলে আমাদের তেমন কিছু ক্ষতি হবে না, বা আমাদের অন্যান্য কার্যক্রম আপনার কি বলে থেমে থাকবে না। এরকম নানা ধরনের বাণিজ্যিক ক্ষেত্রে আমরা বিপদগ্রস্ত হচ্ছি, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। অথচ এই যে মানে বিদেশি তাবেদার অপশক্তির দোসর যারা বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় আছে, আপনার তারা জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করে নানা ধরনের অঘটন ঘটিয়ে জোর করে জনগণের উপরে দমন পীড়ন চালিয়ে, হামলা মামলা চালিয়ে ক্ষমতায় আছে। সেখানে প্রশাসনের বড় একটা অংশ ধরেন দীর্ঘদিন ধরেই তারা এই দুর্বৃত্তায়নের রাজনীতি দেখেও তারা আপনার মনের আক্ষেপ মনে রেখেছে, কারণ তারা প্রকাশ করতে পারছে না। কারণ আমি আপনি জনগণ রাজনীতিবিদ, আমরা এই ভোটারবিহীন অবৈধ সরকারকে গালিগালাজ করতে পারি, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে পারি, কিন্তু যারা সরকারি চাকরি করে তারা তো আসলে চাইলেও সেটা পারে না। তো তারা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে যেটা জনগণের পক্ষে আসলে অবস্থান নিতে পারে না। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তো তারপরেও আপনার কিছু কিছু আমি দেখেছি, বেশ কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা তারা চেষ্টা করে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রশ্নে অটুট থাকার এবং অন্যায়ভাবে একেবারে মানুষের উপরে জুলুম নিপীড়ন না করার জন্য। তো এরকম কিছু ভালো আমরা মনে করি যে রাষ্ট্রীয় সরকারি কর্মকর্তা কর্মচারীও রয়েছে। তো আমি দুঃখিত যে কথাটি একটু বলছিলাম যে আসলে আমাদের সহযোদ্ধারা আসলে নতুন একটি সংগঠন হওয়ায় নানান কাজে তাদেরকে ব্যস্ত থাকতে হয়, অনেকগুলো বিষয়ে ডিল করতে হয়, সাংগঠনিক বিষয়, তারপরে বাইরের চাপ, হ্যাঁ, নানান ধরনের দুর্ঘটনা সমস্যা। সেই কারণে দেখা যাচ্ছে যে আসলে আমাদের অনেকে চান যে আমার সাথে যোগাযোগ করার জন্য, কিংবা আমার সহযোদ্ধা ধরেন রাশেদ খান সাথে যোগাযোগ করার জন্য, কিংবা আমাদের যে যারা নেতা রয়েছে তাদের বিশেষ করে আমার সাথে সরাসরি অনেকে যোগাযোগ করতে চান, কিন্তু নানা কারণে দেখা যায় আমি একটা মানুষ হয়ে আসলে কতজন মানুষের ফোনে রেসপন্স করব, সেই কারণে অনেক অপরিচিত নাম্বারও জাস্ট কেটে দেওয়া লাগে। কারণ এতগুলো কল আসে প্রতিদিন, শত শত, এতগুলো কল আসলে একজন না দুইজন মানুষের পক্ষেও রিসিভ করে কথা বলা সম্ভব না। সে কারণে আমি বলবো যে যারা কোনো বিশেষ প্রয়োজনে অন্তত আমার সাথে কথা বলতে চান, অন্তত পক্ষে আগে একটা মেসেজ করবেন। বিশেষ করে অনেকে কুশল বিনিময় করার জন্য ফোন দেন যে ভাই কেমন আছেন, বাড়িতে সবাই কেমন আছে, বা দিনকাল কেমন যাচ্ছে। আসলে যেটা বলেছি যে এত কার্যক্রমের মধ্যেই ব্যস্ত থাকতে হয়, সেখানে আসলে নিজের কুশলাদি বিনিময় অনেক ক্ষেত্রেই যেটা বলে যে ভুলেই যেতে হয়। তো সে কারণে দেখা যায় সবার সাথে কথাবার্তা বলা সম্ভব হয় না। সে কারণে আমরা অনুরোধ করবো যে বিশেষ করে একবার কেটে দিলে অন্তত এটা বুঝবেন যে হয়তো ব্যস্ত আছে। যেমন ইতিমধ্যে আমি লাইভে ঢুকছি, এর মধ্যেই 4-5টি কল এসেছিল। আর যেহেতু একটা এই ফোন দিয়ে লাইভ করা হয়, আবার এই ফোনে ফোন নাম্বার, এই কারণে একটু প্রবলেম হয়। তো যাই হোক, যেটি বলতেছিলাম যে এই যে বর্তমানের এই যে সরকারের যে দমন পীড়ন, এটি সর্বজন স্বীকৃত হয়ে গেছে। এখন বলা চলে যে মানুষ আসলে দেখতে দেখতে মনে হচ্ছে যে তারা এই নির্মম নিয়তিকে মেনে নিয়েছে, যে এর থেকে উত্তরণের উপায় নেই। অনেকে এই যে আমরা যখন এই যে আন্দোলন সংগ্রাম করছি, রাজপথে মানুষকে সংগঠিত করার জন্য চেষ্টা করছি, মার খাচ্ছি, কখনো হামলার শিকার হচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি, তো অনেক মানুষ মানে ভাবছে যে আসলে কি দরকার আছে বাবা, তোমাদের এই গরিব মানুষের ছেলে পেলে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে পেলে, বিশ্ববিদ্যালয়ে পড়ো, কলেজে পড়ো, তোমরা পড়াশোনা শেষ করো, চাকরি বাকরি করবা, রাজনীতি করবে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, হ্যাঁ,
এমপির ছেলে এমপি হবে, তোমাদের এসব নিয়ে মাথা নাগামালে হবে। কিছু মানুষ এরকম চিন্তা ভাবনা করছে। আবার কিছু মানুষ আপনার মানে আমরা যে মার খাচ্ছি বা আমরা যে নানা ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে তারা অনেকে আবার খুশি প্রকাশ করছে যে এরা বেশি বেড়ে গেছে। হ্যাঁ, যেখানে রাজনৈতিক দলগুলোরই খবর নাই, এরা সরকার বিরোধী কাজকর্ম করছে, এরা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে, রাস্তায় মিছিল মিটিং করে, সে কারণে দেখা যাচ্ছে যে অনেকে ধরেন আমাদের প্রতি ক্ষুব্ধ হচ্ছে, যে তারা বলছে যে না ঠিক আছে। আবার আরেকদল মানুষ আছে, তারা আপনার আক্ষেপ প্রকাশ করতেছে যে আমি যদি এদের মিছিল মিটিংয়ে, এদের আন্দোলন সংগ্রামে জয়েন করতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে যে তারা একটা পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আমাদের সাথে যুক্ত হতে পারে না। কেউ সরকারি চাকরি করে, কেউ দেখা যায় নানান ধরনের বিশেষ করে এমন কর্মে নিয়োজিত আছে, আসলে সেখান থেকে রাজনীতি করা তার জন্য অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো আমরা তাদের উদ্দেশ্যে যেই কথাটি বলতে চাই যে আপনার একটা রাজনৈতিক দল কিংবা সংগঠনের সমস্ত মানুষ, সমস্ত নেতাকর্মী মিছিল মিটিং করবে, বিষয়টি এমন না। একটা রাজনৈতিক দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, কেউ সেই সংগঠনের পক্ষে বুদ্ধিভিত্তিক লেখালেখি করে, কেউ মাঠের রুট লেভেল থেকে কাজ করে, কেউ ভালো বক্তৃতা দেয়, কেউ আপনার কি বলে মিডিয়াতে কথা বলে। তো বিভিন্ন ধরনের মানুষ আছে যারা বিভিন্নভাবে কাজ করে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী কিংবা আমাদের সাথে যারা কাজ করতে চান, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে যেভাবে পারেন এই তরুণদের যে নতুন ধারার যে রাজনৈতিক উদ্যোগ, সেই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য যার যার জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখা যায় সেই ভূমিকাটুকু আপনি রাখবেন। আর আমরা যেটা বারবারই বলেছি যে আমরা বাংলাদেশের যে এই স্বাধীনতার 50 বছরেও যে দুর্বৃত্তায়নের রাজনীতি গড়ে উঠেছে, এখানে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং ক্ষমতায় থাকার জন্য যে গুম খুনের রাজনীতি, এবং রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলগুলোতে যে একটা পরিবারতন্ত্রের আধিপত্য, বা একটা রাজনৈতিক দলগুলোকে একটা পারিবারিক প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠানে পরিণত করা, আমরা সেই ধরনের রাজনীতির বিপরীতে তরুণদের নিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সংগঠন গড়ে তুলতে চাই, যে যারা আগে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সংগঠন হয়ে উঠবে, তারপরে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এখন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ এবং শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, 3টি উইং গঠিত হয়েছে। এবং খুব শীঘ্রই যে বিভিন্ন প্রফেশনে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল রয়েছে, তাদের নিয়ে আমাদের একটা পেশাজীবী অধিকার পরিষদ গঠন করার কাজ চলছে। আশা করি সেটিও খুব দ্রুতই প্রকাশিত হবে। এবং পাশাপাশি যেহেতু রাজনীতিতে বর্তমানে আমরা মনে করি যে নারীর একটা অংশগ্রহণ প্রয়োজন, কারণ যেখানে জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে পপুলেশন নারী, এবং এই নারীদের উন্নয়ন কিংবা নারীর অধিকার আদায়ের প্রশ্নে আমরা দেখি যে রাষ্ট্র অনেক ক্ষেত্রে নির্বিকার কিংবা রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে একটা সুবিধাবাদী ভূমিকা পালন করে। সুতরাং সেক্ষেত্রে আমরা মনে করি যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের রিপ্রেজেন্টেশন রাজনীতিতে দরকার। সেই ক্ষেত্রে নারীদেরকে সংগঠিত করার জন্য সচেতন, শিক্ষিত, মার্জিত নারীদেরকে নিয়েও আমরা যে একটা নারী অধিকার পরিষদ আমরা গঠন করতে যাচ্ছি। আশা করি যে এই প্ল্যাটফর্ম দুটো খুব শীঘ্রই ঘোষিত হবে। তার পাশাপাশি আরেকটি প্ল্যাটফর্ম গঠন করার কাজ চলছে, যেটি আমরা বিভিন্ন সময় আকার ইঙ্গিতে আমাদের সভা সমাবেশে বলেছি, যে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদেরকে, বিশেষ করে রাজনৈতিক, অরাজনৈতিক অথবা বিভিন্ন সংগঠন করে, সিভিল সোসাইটির বিভিন্ন সংগঠন করে, তাদেরকে আমরা একত্র করার জন্য এবং তাদের আলাপ আলোচনা কিংবা আমাদের মত বিনিময়ের মাধ্যমে তাদের চিন্তা চেতনা একটা সম্মিলন ঘটাতে আমরা একটা গণ অধিকার পরিষদও গঠন করতে যাচ্ছি। যে গণ অধিকার পরিষদটি পরবর্তীতে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হবে। এখন এই গণ অধিকার পরিষদই হচ্ছে আমরা কি ধরনের একটা রাজনীতি করতে চাই, আমরা কি কি সাংবিধানিক সংস্কার চাই, কি কি রাজনৈতিক সংস্কার চাই, কি কি আইনের সংস্কার চাই, সেগুলো নিয়ে একটা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে। তো সেটিও আশা করি খুব শীঘ্রই দেখতে পাবেন। তো এর মধ্যে আমি আরেকটা মেসেজ দিতে চাই, যেটি হচ্ছে কথাবার্তার মাধ্যমে আপনারা দেখেছেন উপরে বেশ কয়েকটি নাম্বার দেওয়া আছে, বেশ কয়েকটি না, 2টো বিকাশ নাম্বার এবং 2টো রকেট নাম্বার। এটি হচ্ছে যে আমরা যে রাজনীতি করছি, আমরা বলছি যে আমরা গণমানুষের জন্য রাজনীতি করছি, সুতরাং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার শক্তি, উৎস, অর্থায়ন সবকিছু হবে জনগণ। সেই লক্ষ্যে আমরা একটা গণ অনুদান সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম, যেটি আমাদের প্রেস রিলিজের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চেষ্টা করেছিলাম। সেখানে আমরা যে বিকাশ এবং বেশ কয়েকটি রকেট নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারগুলো হচ্ছে এই বর্তমান যে এই ভোটারবিহীন অবৈধ সরকার, জালেম সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার, তারা হচ্ছে বন্ধ করে দিয়েছে।
যে যাতে আমরা অর্থ সংগ্রহ করে আমাদের রাজনৈতিক কার্যক্রমকে বেগবান করতে না পারি। কারণ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা বোধহয় সপ্তাহখানেকের মতো এই গণ অনুদান সংগ্রহের কাজ করতে পেরেছিলাম। তো তার মধ্যেই প্রায় 12 লক্ষ টাকার মতো আমাদের সংগ্রহ হয়েছে। সেটা দিয়ে আমরা একটা অফিস নিয়েছি, যেখানে প্রায় 5 লাখ টাকার মতো আমাদের অ্যাডভান্স দিয়েছি, এবং যে অফিসের যে আনুষঙ্গিক কাজকর্ম করা, অফিসটার সেই বিদ্যুতের লাইন থেকে শুরু করে অফিসের ডেকোরেশন থেকে শুরু করে, সেখানে বোধহয় আরও আপনার যেটা বলে যে 5-6 লাখ টাকা খরচ গেছে। তো এই গণ অনুদানের সেই সংগ্রহের অর্থটা দিয়ে আমাদের সেই অফিসটা মোটামুটি আমরা নিতে পেরেছি, যে কারণে আমাদের আগে একটা বসার জায়গা ছিল না, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা বসার জায়গা ছিল না, এখন আমাদের একটা বসার জায়গা হয়েছে। যেখানে আপনারা দেখেছেন কিছুদিন গতকাল কি যে আমাদের যে জাতির অন্যতম যেটা বলে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, মহান পুরুষ, অসাম্প্রদায়িক চেতনার নেতা, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম যেটা বলে যে আপনার নেতা, স্বাধীনতা সংগ্রামের মহাপুরুষ, অন্যতম মহাপুরুষ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গতকাল মৃত্যুবার্ষিকী ছিল। সেটি উপলক্ষে আমরা একটা আলোচনা সভাও করেছিলাম, সেই অফিসেই আমরা আয়োজন করেছিলাম। কারণ এই সময় যদি আমরা দেখা যায় বিভিন্ন অডিটোরিয়াম নিতে যেতাম, আমরা অডিটোরিয়াম পেতাম না, হ্যাঁ, কিংবা নানা অজুহাতে আমাদেরকে দেওয়া হতো না। কিন্তু এখন যেহেতু আমাদের একটা অফিস আছে, সে কারণে আমরা অফিসে বসতে পারি, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি। তো অফিসে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই। আমাদের অফিসটা হচ্ছে যে পল্টন যে বিজয়নগর পানির ট্যাঙ্কি বলে, পানির ট্যাঙ্কির পাশে কালভার্ট রোডে আপনার জামান টাওয়ারে লিফটের 13 তলায়। তো সে কারণেই বলছিলাম, এই গণ অনুদান যে সংগ্রহের মাধ্যমে আমরা এই যে অফিস নিচ্ছি বা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমরা পরিচালনার জন্য যে কার্যক্রমগুলো করছি, সরকার সেই কার্যক্রম কত ন্যারো মাইন্ড, কত সংকীর্ণ চিন্তা ভাবনার হলে যে সেই কার্যক্রমটাকে বন্ধ করে দেয়, যে বিকাশ, রকেট অথরিটিকে আপনার নির্দেশনা দিয়ে সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেটাও হোল্ড করে রাখা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে সেই অ্যাকাউন্টগুলো আবার রিওপেন করার জন্য। যদি অথরিটি সেই অ্যাকাউন্টগুলো আবার রিওপেন না করে, তাহলে হয়তো আমরা আদালত পর্যন্ত যেতে পারি, আমরা আদালত পর্যন্ত সেই পদক্ষেপ নিব। তো সাময়িকভাবে আমরা যে মানুষের একটা যে রেসপন্স পেয়েছিলাম এবং আমাদের যে সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছিল, এবং অনেক মানুষ এখনো বলছেন যে আমাদের কার্যক্রমে সহযোগিতা করতে চায়, সে কারণে ওই অ্যাকাউন্টগুলো যেহেতু বন্ধ হয়েছে, আজকে আবার আমরা 2টো বিকাশ অ্যাকাউন্ট এবং 2টো রকেট অ্যাকাউন্ট আমরা আপনার ঠিক করে আমরা দিয়েছি। যদি এই অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত অ্যাকাউন্ট, বাট আমরা বারবার বলেছি যে এই অ্যাকাউন্টগুলো যেদিন থেকে আমরা সাংগঠনিক কাজে ব্যবহার করছি, সেদিন থেকে আপনার এই অ্যাকাউন্টগুলোতে পার্সোনাল লেনদেন বন্ধ, এবং এর একটা ট্রানজেকশন আমরা স্বচ্ছতার জন্য আমরা নিয়েছি অলরেডি, বা আমরা যে 2টো অ্যাকাউন্ট অলরেডি দিয়েছি সেগুলোর আমরা নিব। আর যদি কেউ আমাদের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হতে চান, আপনার বিভিন্ন প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে এই লাইব্রেরি উপরে এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানের নাম্বার দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করতে পারেন। যুব অধিকার পরিষদের আহ্বায়ক আমাদের আতাউল্লাহ নাম্বার দেওয়া আছে, তার সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আমাদের আব্দুর রহমানের নাম্বার দেওয়া আছে, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আরেকটি কথা বলে নিব যে অনেকে হয়তো বিরক্ত হন, ত্যক্ত হন, যে অনেক সময় 2-3 বার ফোন দিলেও দেখা যায় অনেক সময় ফোন রিসিভ করে না। আসলে আমরা এক হিসেবে ধন্য এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই অল্প সময়ে রাজনৈতিক সংগ্রামে বা রাজনৈতিক লড়াই সংগ্রামে আপনারা আমাদের প্রতি যেভাবে আস্থা রেখেছেন এবং আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে আমাদের প্রতি সমর্থন দিচ্ছেন বা আমাদের কার্যক্রমে অংশ নিচ্ছেন, সেক্ষেত্রে অভূতপূর্ব একটা সাফল্য আমরা এই অল্প সময়ের মধ্যেই পেয়েছি। সে কারণে প্রতিনিয়ত অসংখ্য ফোন আসে, দেখা যায় সব ফোনগুলো তো রিসিভ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে একটা নাম্বারে না পেলে আপনি অন্য একটা নাম্বারে চেষ্টা করতে পারেন। এবং আপনি যদি এই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদে আপনি আপনার আমাদের রাজনৈতিক সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য কোনো সহযোগিতা করেন, অন্তত পক্ষে এখানে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ককে জানাবেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ককে জানাবেন, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ককে জানাবেন আপনার যে অর্থটা সঠিক জায়গায় এসে পৌঁছেছে কিনা। কারণ অনেকে আবার প্রতারণা করছে বিভিন্ন জায়গায় নাম্বার এডিট করে। তো সেই ক্ষেত্রে যারা এই মুহূর্তে লাইভে আছেন, প্রায় 2700 মানুষ এই পেজ থেকে, আরও পেজ থেকে অনেকেই লাইভে আছেন, তো তারা এই লাইভটি শেয়ার করার মাধ্যমেও আমাদের এই বার্তাটি পৌঁছে দিবেন। এটা হচ্ছে আমাদের সাংগঠনিক যে বার্তাটি সেটি দেওয়ার উদ্দেশ্যে। আর একটা বিষয় আসলে যেটা আবারও বলছিলাম, যে আজকের লাইভে আসার মূল উদ্দেশ্য ছিল যে আমরা গত শুক্রবার আমাদের জালকাঠিতে আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের সহযোদ্ধার উপরে যে হামলা করা হয়েছিল, ন্যাক্কারজনক হামলা, যে ছাত্রলীগের কুলাঙ্গার, সন্ত্রাসী, মাদকাসক্ত এবং
এই যে যে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, যে এই আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের পরিচিতি সভায় হামলা করেছিল, আমরা বলেছিলাম যে তার বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেওয়া হয়, এবং এই হামলা তো সে একা চালায়নি, তার সাথে আরো বেশ কয়েকজন হামলায় অংশ নিয়েছিল, সুতরাং তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমরা পরবর্তীতে আমরা একটা সমাবেশ বা আমাদের যে রাজনৈতিক কর্মসূচি সেগুলো আমরা ঠিক করব। কারণ এই বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য অনেক দিন, দীর্ঘদিন ধরেই তারা মানুষের উপরে বা ভিন্ন মতের কিংবা বিরোধী রাজনৈতিক দলের উপরে কিন্তু একটা দমন পীড়ন চালিয়ে আসছিল। এবং যেটা আমরা বলেছিলাম যে নানা ধরনের আইনের অপব্যবহার বা অপপ্রয়োগ করে এই সরকার আইনকেও হচ্ছে জনবিরোধী আইনে পরিণত করেছে। যেমন আপনারা দেখেন যে কিছুদিন আগে হঠাৎ করে রাজধানীতে আপনার প্রায় 11টি বাসে অগ্নিসংযোগ হয়েছে, এবং এই অগ্নিসংযোগ কারা করেছে, কেন হয়েছে, সেগুলো তথ্য উদ্ঘাটনের আগেই হচ্ছে সরকার দলীয় আপনার কিছু মিডিয়া বা আপনার পোর্টাল তারা নিউজ করলো যে এটা বিএনপি ঘটিয়েছে। তো এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলাও হয়েছে এবং বিএনপির বেশ কিছু নেতারা গ্রেপ্তারও হয়েছে। তো বিএনপি এই হামলা করেছে কিনা কিংবা আপনার কারা করেছে সেটি আমি এখনো জানি না, কিন্তু একটা ঘটনার সপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া কিন্তু কখনোই বলা যায় না যে এই হামলাটি আপনার কারা করেছে। তো তাহলে আমরা যেটা দেখলাম যে এই যে রাজধানীতে হঠাৎ করে যে বাসে এই যে অগ্নিসংযোগের মাধ্যমে রাজনীতিতে একটা উত্তপ্ত হওয়া শুরু করলো, এবং সরকারি দলের নেতাকর্মীরাও বলতে লাগলো আপনার বিরোধী দল মানে বিএনপি যেহেতু বড় একটা রাজনৈতিক দল বিএনপি করছে, এবং বিএনপি নেতাকর্মীরা বলছে যে এটি সরকারি দলের নেতাকর্মীদের কাজ বা সরকার এগুলো বিভিন্ন এজেন্সি দ্বারা এই অগ্নিসংযোগ ঘটিয়ে বিএনপির উপরে দায় চাপিয়ে দিতে চেষ্টা করেছে। এখানে বিএনপি নেতাকর্মীদের একটা ব্যাখ্যা হচ্ছে যে দেখেন এই মুহূর্তে এমনি বিএনপি তো কোনো নিজেরা কোনো আন্দোলন সংগ্রামে নাই, তারা চেষ্টা করছে যে বিভিন্ন ইস্যুতে গণতান্ত্রিক তারা চেষ্টা করছে যে বিভিন্ন আপনার গণতান্ত্রিক ইস্যুতে আপনার যে হচ্ছে কথা বলে নেতাকর্মীদেরকে চাঙ্গা করার বা বিভিন্ন উপনির্বাচনগুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করে, মানে হচ্ছে সরকারের নগ্ন চেহারাটা জনগণের সামনে উপস্থাপন করার বা তুলে ধরার চেষ্টা করছে। সেক্ষেত্রে তারা এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম ওইভাবে করছে না। তো হঠাৎ করে বাসে আগুন দিয়ে বিএনপির কি লাভটা হবে, এটা বিএনপি নেতাকর্মীদের ভাষ্য। তো তাদের কথা হচ্ছে যে যেহেতু বিএনপি দীর্ঘদিনের হামলার পরেও একটু আপনার নড়ে চড়ে বসার চেষ্টা করছে, সেই কারণে তারা যেন সংগঠিত হতে না পারে, নতুন করে যেন তাদেরকে দমন পীড়ন করার জন্য হামলা দেওয়া যায়, সে কারণে সরকার এই নগ্ন অপচেষ্টা চালাচ্ছে। এটা বিএনপির নেতাকর্মীদের ব্যাখ্যা। এবং তারা বলেছে যে 2014 সালেরও সেই সময়ে যেভাবে সরকারি দলের নেতাকর্মীরা বা বিভিন্ন এজেন্সির লোকজন যে বাঁচে অগ্নিসংযোগ করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দায় চাপিয়েছিল, তাদেরকে অগ্নিসন্ত্রাস বিভিন্নভাবেই অপপ্রচার করেছিল, সেটি নিয়েও তারা তাদের অবস্থান ব্যক্ত করেছে বিএনপি, বা সেই অভিযোগটি এনেছে। এবং এখানে এই অভিযোগের সপক্ষে একটি সত্যতা হচ্ছে, প্রথম আলোতে আপনার নিউজটি এখনো পাবেন যে সরকারি দলের সাংসদ পঙ্কজ দেবনাথের যে বিহঙ্গ বাস সেটি নাকি তিনি নিজে পুড়িয়েছিলেন প্রধানমন্ত্রীর সিম্প্যাথি নেওয়ার জন্য, সরকারি দলের এমপি হওয়ার জন্য। এটি আবার বলেছিল আপনার সেই সময় আওয়ামী লীগেরই জেলা চেয়ারম্যান তিনি। তো সরকারি দলের নেতা কর্মীদের বয়ানই এগুলো উঠে আসছে। তো এখন এই মুহূর্তে যেটা কমন আন্ডারস্ট্যান্ডিং, আপনারা চিন্তা করবেন যে বিএনপি বাসে অগ্নিসংযোগ করে তাদের লাভটা কি, কিংবা সরকারি দলের নেতাকর্মীরা আপনার বাসে অগ্নিসংযোগ করে লাভটা কি। এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে নানান ইস্যুতে মোটামুটি রাজনীতির মাঠ বেশ একটা গরম আছে, বা মাঠে একটু হইচই হচ্ছে। কেউ কেউ বলছেন যে সরকারের নোংরা দলীয়করণের কারণে প্রশাসনের লোকজন এর মধ্যে একটা অসন্তোষ রয়েছে, বিশেষ করে বা সরকারের প্রতি তাদের একটা বিরক্তি রয়েছে। কারণ সরকার যেভাবে রাষ্ট্রযন্ত্রকে জনস্বার্থের বিরুদ্ধে ব্যবহার করছে, জনবিরোধী কাজকর্মে ব্যবহার করছে,
তাতে তারা মানে নিজেদের ইমেজ হারাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেভাবে আপনার র্যাবকে সরকার একটা রাষ্ট্রীয় গুম বাহিনীতে পরিণত করেছে, যে র্যাবকে দিয়ে হচ্ছে বিরোধী দলের দমন পীড়ন চালাচ্ছে, গুম খুনের মতো ঘৃণ্য ঘটনাতেও আপনার জড়াচ্ছে, বাসা বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে কোনো রকমের ওয়ারেন্ট ছাড়া, কোনো কারণ ছাড়াই। এগুলো তো বানানো ঘটনা না, মুখরোচক কথা না, এগুলো তো বাস্তবিক অর্থে আমরা বিভিন্ন মিডিয়ার বদৌলতে আমরা বিভিন্ন সময় ঘটনাগুলো পর্যবেক্ষণ করেছি। এবং আমেরিকার সিনেটে যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য 7 জন সিনেটর আন্তর্জাতিক কমিটি নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে আমেরিকার প্রশাসনকে চিঠি লিখেছে। অস্ট্রেলিয়ার সিনেটে এই র্যাবের বিলুপ্তি নিয়ে তারাও বা র্যাবের এই যে গুম খুনের তথ্য দিয়ে তারা সেখানে সিনেটে বক্তব্য দিয়েছে। তো এই যে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে সরকার যে একটা দমন পীড়নের জন্য বিরোধী দল বা ভিন্নমতের মানুষের দমন পীড়নের একটা দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করেছে, তার কারণে তারাও তাদের ইমেজ হারাচ্ছে। এবং সেটার আমরা একটা বিশৃঙ্খলা বা আপনার যেটা বলে একটা নগ্ন উদাহরণ দেখলাম যে প্রশাসনের একজন কর্মকর্তা, পুলিশের ওসি একজন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সিনহাকে মেরে ফেললো গুলি করে। এবং খুব দুর্ভাগ্য, এবং আপনারা একই সাথে লক্ষ্য করবেন যে আশ্চর্যজনকভাবে সিনহা হত্যাকাণ্ডের সেই মামলাটিকে অবৈধ বলে সেই মামলার খারিজ চেয়ে বা মানে সেই মামলা বাতিল চেয়ে সেটার জন্য একটা রিট করা হয়েছে। এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে সেই মামলা ওসি প্রদীপের পক্ষে আইনজীবী হয়ে লড়ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত, একটা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা। তাকে আমরা তো সম্মান করি যে তিনি একটা সংগঠনের বা কিছু নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন, কিন্তু আমাদের একটা উদ্বেগের বিষয় যে ওসি প্রদীপ যে কাজ করেছে সেটি তো একটা ঘৃণ্য কাজ করেছে, একটা জঘন্য কাজ করেছে, যে একজন সেনাবাহিনীর অফিসারকে হত্যা করেছে। কিন্তু রানা দাস গুপ্তর মতো একজন প্রগতিশীল মানুষ তিনি আসলে এই ওসি প্রদীপের পক্ষে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। এটি আমাদেরকে ভাবিয়ে তুলছে যে ওসি প্রদীপের খুঁটির জোরটা কোথায়। এর আগে বিস্তর আলোচনা আসে যে ওসি প্রদীপ খুন করে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেছে। কাজেই এই সিনহা হত্যাকাণ্ডের পেছনে আরো কোনো রহস্য রয়েছে কিনা সেটি আমাদের খতিয়ে দেখা দরকার। আশা করি সেটি প্রশাসন খতিয়ে দেখবে এবং সিনহা হত্যাকাণ্ডের যেন ন্যায় বিচার হয় সেই বিষয়ে আমি সেনাবাহিনীর কর্মকর্তা প্রশাসনের প্রতি আমি বলবো যে আপনারা নজর রাখবেন এবং আপনারা একটা সোচ্চার ভয়েস রেইজ করবেন। এবং রাওয়া ক্লাব আর্মিদের যে অবসরপ্রাপ্ত অফিসারদের যে সংগঠন, তারা যেভাবে শুরুর দিকে একটা রাজপথে নামার হুমকি দিয়েছিল এই হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য, আপনাদেরকে বলবো এই হত্যাকাণ্ডের জন্য ন্যায় বিচার হয়, ওসি প্রদীপদের মতো কুলাঙ্গারদের যেন উপযুক্ত শাস্তি হয় সেই বিষয়ে আপনারা সরব থাকবেন এবং আপনারা দেশবাসীকে আহ্বান জানাবেন যেন এই হত্যাকাণ্ডের বিচারের জন্য সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত যেন তারাও আপনার সচেতন থাকে। একই সাথে আমি উপযুক্ত বিচার দাবি করছি যে পুলিশের সিনিয়র এসপি যাকে কিছুদিন আগে সম্ভবত আনিসুল ইসলাম নজর আনিসুল হক, যে তাকে যেভাবে আপনার মানসিক হসপিটালে পিটিয়ে মারা হলো, এটিও একটি খুন, তাকে পিটিয়ে মারা হয়েছে। এরকম একটি ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এবং পুলিশের একজন সিনিয়র এসপি যিনি ঢাকা মহানগরীতে কাজ করেছেন, কাজী তার এটি পূর্ব পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা সেটিও খতিয়ে দেখতে হবে এবং এর পেছনে অন্য কোনো রাজনৈতিক ইন্ধন কিংবা কোনো ঘটনা আছে কিনা সেটিও আমাদেরকে খতিয়ে দেখতে হবে। একইভাবে আমরা যেটা আরেকটি এটি হচ্ছে যে আমি যে জিনিসটা বলবো, আমার বিভিন্ন লেখনীর মাধ্যমে লাইভে অনেক সময় আসা হয়নি বা বিভিন্ন প্রসঙ্গে কথাবার্তা হয়নি, সে কারণে আমরা লেখার মাধ্যমে জানাতে চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে বিদেশি অপশক্তি আপনার বাংলাদেশের কিছু লোকজনের মধ্যে ভর করেছে এবং বাংলাদেশে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি ঘটাতে চাচ্ছে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সহিংসতা ঘটাতে চাচ্ছে। তার উদাহরণ হিসেবে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের দিকে যদি আপনারা নজর রাখেন, আপনারা সেই বিষয়ে কিছুটা আঁচ করতে পারবেন। যে প্রথম ঘটনা লালমনিরহাটে যে একজন মানুষকে পিটিয়ে মারা হয়েছে যে কোরআন অবমাননার অভিযোগে, এবং অভিযোগ আছে সেই লোকটি মানসিক ভারসাম্যহীন। তো আমাদের কাছে একটা কমন প্রশ্ন যে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তিটি কি করে আপনার রংপুর থেকে লালমনিরহাটে আসলেন এবং তিনি যে কোরআন অবমাননা করেছেন সেটি কারা দেখলো, কিভাবে তিনি নামাজ আদায় করতে মসজিদে ঢুকলেন, এইসব বিষয় নিয়ে তদন্ত হওয়া দরকার। এই বিষয়ে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য বা একটা সঠিক তদন্তের মাধ্যমে তারা এই ঘটনাটিকে আপনার
উন্মোচন করবে। তারপর আরেকটি ঘটনা কুমিল্লাতে যে হামলা হয়েছিল, সেই ঘটনাটি খুবই রহস্যজনক এবং একটা যেটা বলে আপনারা একটু পর্যবেক্ষণ করবেন যে সেটি মানে বিষয়টা খুবই ভাবার বিষয় যে সেখানে কিভাবে এই ঘটনাটি ঘটলো। যে প্রথমত সেখানে একজন ব্যক্তি স্ট্যাটাস দিয়েছিল বিদেশ থেকে, সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কেন হামলা হবে, কারা উস্কানি দিয়েছিল, কারা ইন্ধন দিয়েছিল, এবং এতে কি কোনো রাজনৈতিক কিংবা আপনার যেটা বলে ব্যক্তিগত সহিংসতা নাকি সম্প্রদায়গত সহিংসতা নাকি রাজনৈতিক সহিংসতা। এবং আমাদের যেটা মনে হয়েছে এটি একেবারেই কোনো কিছু ব্যক্তির আপনার কি বলে যে আপনার তাদের আন্ডারস্ট্যান্ডিং না হওয়া, তাদের ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে, অথচ সেটিকে ফলাও করে প্রচার করা হচ্ছে মিডিয়াগুলোতে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে। এবং এই ধরনের আরো বেশ কিছু ঘটনা যেগুলো একেবারেই ব্যক্তিগত ঘটনা বা ব্যক্তিকেন্দ্রিক ঘটনা, কিন্তু সেগুলোকে আপনার সংখ্যালঘু নির্যাতনের একটা অভয় দেওয়ার চেষ্টা করছে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি, কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তি, যারা বাংলাদেশে এই যে একটা অসাম্প্রদায়িক চেতনার যে দীর্ঘকাল ধরে একটা সম্প্রীতি বিরাজ করছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিদেশিদেরকে বাংলাদেশ সম্পর্কে একটি নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য তারা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এখানে সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছে। এমনকি যে ঘটনা আমরা দেখতে পেলাম যে ভারতের সেই মানে কট্টর হিন্দুত্ববাদী দল, উগ্র হিন্দুত্ববাদী দল, যে এই যে বিজেপির নেতারা বাংলাদেশ দখলের কথা বলছেন, বাংলাদেশে তাদের সেনাবাহিনী পাঠিয়ে অভিযানের কথা বলছেন, খুলনা সিলেট এই অঞ্চল দখল করবে, নানানভাবে এগুলো তারা হুমকি দিচ্ছে। এবং সেখানকার মিডিয়াগুলোতে আপনার বেশ কিছু নিউজ হচ্ছে যেগুলো একেবারে মিথ্যা ভিত্তিহীন। ফ্রান্স ইস্যুতে যখন এখানকার ধর্মপ্রাণ মুসলিমরা আপনার একটা প্রতিবাদ করলো, ফ্রান্স এম্বাসি ঘেরাও করলো, সেই ছবি দিয়ে আপনার কলকাতার অনলাইন পোর্টালে নিউজ হয়েছে যে মুসলিমরা নাকি হিন্দুদের বিরুদ্ধে রাজপথে নামছে বা সংখ্যালঘুদের উপরে হামলা করছে, এই ধরনের নিউজ হচ্ছে। কাজী এই ঘটনাগুলো কিন্তু কানেক্টেড এবং এগুলো কিন্তু পরিকল্পিত ঘটনা। কাজী সেই বিষয়ে আমি সরকারকেও বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো, খুবই নজরদারি রাখতে হবে যে কারা কোথায় কি ঘটাচ্ছে, কেন ঘটাতে চাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানি কারা দিচ্ছে, সহিংসতা কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে। এখানে আমার বিশ্লেষণ বা আমার ব্যাখ্যায়, আমার সংক্ষিপ্ত উপলব্ধিতে, যদিও অনেক রাত্র এই রাত্রে এত এই আলোচনা করার কথা না, কিন্তু তারপর যেহেতু অনেকদিন পর লাইভ এসেছি একটু বলতে হয়, এবং আশা করি যে এখন যারা লাইভে দেখছেন এবং পরবর্তীতে শেয়ার করলে অন্যরা পরবর্তীতে দেখবেন। তো সেই বিষয়টি হচ্ছে আপনার একটা পক্ষ, বিশেষ করে যখন একটা দেশে গণতন্ত্র থাকে না, যখন একটা দেশে অবৈধ সরকার থাকে, জনসমর্থনহীন সরকার থাকে, জনবিরোধী সরকার থাকে, তখন বিভিন্ন পক্ষ চেষ্টা করে যে সেই সরকারের পতন ঘটাতে বা সেই সরকারের নাকানি চুবানি খাওয়াতে এবং একটা গণতন্ত্র ফিরিয়ে আনতে। দেন আমরাও এই সরকারের অবসান চাই, এই স্বৈর শাসনের অবসান চাই, পতন চাই। আমরা আন্দোলন সংগ্রাম করছি, গণতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করছি এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছি। কারণ আমরা মনে করি যে বাংলাদেশে এই যাবৎকাল সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ তথা যেগুলো যে কয়টি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হয়েছে, গণমানুষের অধিকারে আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যখন জনগণ জেগে উঠেছে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জনগণ রাজপথে নেমেছে, তখনই কেবলমাত্র সেই অধিকার আদায় হয়েছে এবং বিভিন্ন সেই অগণতান্ত্রিক সরকার বা স্বৈর শাসনের পতন ঘটেছে। তো কাজেই সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে জনগণকে সংগঠিত করার জন্য। এবং যেহেতু দীর্ঘদিন ধরেই একটা দুর্বৃত্তায়িত রাজনীতির কারণে শিক্ষিত জনগোষ্ঠী, সচেতন জনগোষ্ঠী, মেধাবী জনগোষ্ঠীর বড় একটি অংশই হচ্ছে রাজনীতি বিমুখ, সে কারণে আমরা প্রাথমিকভাবে ইনিশিয়েটিভ নিচ্ছি এই সচেতন, শিক্ষিত, মার্জিত, দেশপ্রেমিক জনগোষ্ঠীকে আপনার রাজনীতিতে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে রাজনীতিতে এনগেজ করতে হবে। সে কারণে আমরা এই প্রথাগত পরিবারতান্ত্রিক রাজনীতির বিপরীতে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন গড়ে তোলার জন্য কাজ করছি, যে গণ অধিকার পরিষদ গঠনের জন্য কাজ করছি এবং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ইতিমধ্যেই গঠন করেছি। তো এই রাজনীতিতে আমরা যখন কাজ করে যাচ্ছি সেটি একটি গণতান্ত্রিক ধারা এবং আমরা বলছি যে আমরা কোনো অশুভ শক্তিকে ক্ষমতায় আনতে চাই না। আমরা একটা এই সরকারের যেমন পতন চাই, তেমনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের বিদায় চাই,
এবং যেই সরকার আসবে তারাও যেন জনগণের পক্ষে কাজ করে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা বেশ কিছু সাংবিধানিক সংস্কার, আইন কানুনের সংস্কার, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনার রাজনৈতিক অঙ্গীকার কিংবা সংস্কার নিয়েও কাজ করছি। আশা করি সেগুলো যথাযথ সময় জাতির সামনে উপস্থাপন করা হবে। তো এখানে একটা পক্ষ চাচ্ছে যে যে কোনোভাবেই হোক এই স্বৈর শাসনের অবসান ঘটানো, আমরাও চাই যে কোনোভাবেই হোক এই স্বৈর শাসনের অবসান ঘটাতে। তবে আপনার বিদেশি কোনো অপশক্তিকে আমরা ক্ষমতায় আনবো না, বা আমাদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো বিদেশি অপশক্তি এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং 111-এর মতো একটা পরিস্থিতি ঘটিয়ে ধরেন আবার দেখা যাচ্ছে যে আবার এই রকমের একটা তাবেদারি সরকারকে ক্ষমতা আসলো, সেটি আমরা কখনোই হতে দেব না। সেজন্য আমরা জনগণকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের কথা ভাবছি। বিএনপি বা বিরোধী দলীয় রাজনৈতিক দলীয় অনেক নেতাকর্মী একটা কমন কথা বলেছেন যে এই বর্তমানের ভোটারবিহীন সরকারের আপনার অগণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব না। এটা ট্রু, 100% সমর্থন। কারণ নির্বাচনে যারা এজেন্ট হচ্ছে, যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে ভূমিকা পালন করছে, যে ওই আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকরা, বিভিন্ন স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সব জায়গায় তারা একটা দলীয়করণ করেছে এবং এই যে ইভিএম নামে আরেকটা শয়তানের বাক্স করেছে এবং এই বেহুদা নির্বাচন কমিশনের মাধ্যমে, অথর্ব নির্বাচন কমিশনারের মাধ্যমে এই জাতির শত্রু গণতন্ত্রকে ধ্বংস করেছে এই নির্বাচন কমিশনার, সেই ঘৃণিত নির্বাচন কমিশনারের মাধ্যমে। সেখানে কখনোই নির্বাচনের মাধ্যমে এই সরকারের পতন সম্ভব না বা এই স্বৈর শাসনের অবসান করানো সম্ভব না। সেজন্য অবশ্যই জনগণকে সংগঠিত করে একটা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে তোলার মাধ্যমে এই সরকারের অবসান ঘটাতে হবে। তো যেটা বলছিলাম, এই নানান ধরনের মানুষ নানানভাবে কাজ করছে। হ্যাঁ, কেউ কি বিদেশি অপশক্তিকে ক্ষমতায় আনার জন্য বা একটা বিদেশির প্যাট্রোনাইজে পৃষ্ঠপোষকতা আর একটা চায়, তারা এখানে একটা সরকার প্রতিষ্ঠিত হোক যাতে তারা বাংলাদেশকে সেই বিদেশি অপশক্তিদের একটা হাতের পুতুল বানিয়ে রাখতে পারে। সেই লক্ষ্যে নানাভাবে অঘটন ঘটানোর চেষ্টা করছে। সুতরাং সেই বিষয়ে আমি জনগণকে আহ্বান জানাবো যে সচেতন থাকার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো সচেতন থাকার জন্য। তো আজকে আরেকটি কথা যেটা বলতে চাই, যে সরকারের যে দমন পীড়ন বা তাদের নগ্নতা, তাদের দুর্বৃত্তায়ন কতটুকু নিচে নেমে গেছে সেটি তো আর বলার অবকাশ রাখে না। সেটি নানান ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা দেখেছেন। আমার একটি ঘটনা খুব কষ্ট লেগেছে, যে আমি দেখলাম যে ফেনীতে 43 জন শিক্ষার্থীকে আপনার হাতকড়া পরিয়ে আদালতের হাজির করা হয়েছে, কোর্টে হাজির করা হয়েছে, যাদের বয়স 18-র নিচে, অর্থাৎ তারা প্রত্যেকেই শিশু ক্যাটাগরিতে পড়ে। তাদেরকে রশি বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে, যেখানে বাংলাদেশের বিদ্যমান আইনে আছে যে 18 বছরের নিচের কোনো শিশু যদি কোনো অপরাধে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে হাত করা পড়তে পারবে না, পড়াতে পারবে না। কিন্তু এই যে ভোটারবিহীন সরকারের অবৈধ সরকার যে এই দেশে একটা দুর্বৃত্তায়নের শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেখানে তো আইন কানুন তারাও মানছে না। আইনের তো কোনো যেটা বলে যে আপনার পরোয়া করছে না কেউ। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকারি দল বলেন, তারা তো আইনের ছোড়াই কেয়ার করছে না। যে তাদেরকে রশি বেঁধে, গরুর মতো রশি বেঁধে হাত করা পরিয়ে তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। এবং বাংলাদেশে যেটা বলছি, এই যে আপনার বিভিন্ন সংগঠন রয়েছে, আপনার শিশু অধিকার নিয়ে কাজ করে, শিশু সুরক্ষা নিয়ে কাজ করে, মানবাধিকার নিয়ে কাজ করে, কোনো সংগঠনকে দেখলাম না এইটা নিয়ে একটা বিবৃতি দিতে সরব হতে। অনেকে বলেছেন ভাই আপনারা কি করেছেন, তাদের উদ্দেশ্যে আসলে বলবো ছোট করে যে ভাই আমরা অনেক কিছু করেছি যা আমাদের করার কথা ছিল না, আর কত করব। করতে করতে মার খেতে খেতে নিজেদের জীবনটাই তো বিপন্ন করে ফেলেছি। কখন কার পিস্তলের গুলিতে না হচ্ছে কোনো পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে নিজেরাও জানি না, কারণ নিজেদের লাইফটা এরকম একটা আনসার্টেন জায়গায় নিয়ে এসেছি। কারণ বাংলাদেশে যারা দীর্ঘদিন ধরে তাবেদারি করছে রাজনৈতিক দলগুলোকে হাত করে, সেই বিদেশি অপশক্তির মুখোশ উন্মোচনে
সরাসরি আমরাই কথা বলছি, কাজ করছি, যেটা অনেক রাজনৈতিক দলগুলো বলেনি। যেখানেই অন্যায় অনিয়ম হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সামর্থ্যে প্রতিবাদ করার। তো এই যে আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, আমরা কথা বলেছি, এবং এই জন্য আমরা বলি যে আমরা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর ভাই বোনদের প্রতি যেই অনুরোধটা করতে চাচ্ছিলাম, বা আমরা বলি যে আসলে আপনাদের তো আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে যারা রাজনীতি করে, আপনাদের তো একটা বিবেক রয়েছে। কোন বিবেকে এই শিশুদেরকে হাত করা পড়ালেন, গরুর মতো বেঁধে আদালতে কোর্টে হাজির করলেন? আমরা তো দেখি যে অনেক বড় বড় অপরাধীকেও আপনার হ্যান্ডকাপ পরানো হয় না। এই শিশুদের অভিযোগ ছিল যে তারা নাকি জামাত শিবিরের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তো আসলে তারা কি জামাত শিবিরের প্রোগ্রামে উপস্থিত হয়েছে কিনা সেটি আমি জানতে পারিনি। বিভিন্ন পত্রিকার বা সংবাদের ভিত্তিতে যেটা জানতে পেরেছি যে সেখানে নাকি জামাত শিবির একটা নবীনবরণ প্রোগ্রাম করতেছিল ছাত্রদের নিয়ে, সেখানে এই শিশুরা হাজির হয়েছে। প্রায় 150 জনের মতো শিক্ষার্থী ছিল, অনেকে দেয়াল টপকিয়ে বের হয়েছে এবং আপনার 40 জনের মতো তারা থেকে গেছে। এবং এইটা দেখে আওয়ামী লীগের এক নেতা তাদেরকে লকআপে মানে তালাবদ্ধ করে পুলিশকে খবর দিয়েছে। তো আওয়ামী লীগের নেতাকে, একজন মানুষকে আটক করার অধিকার দিল কে? এখন এই 40 জন ছাত্র মিলে যদি মুক্ত হওয়ার পরে যদি এই তথাকথিত নেতাকে যদি গণধোলাই দেয় যে বেটা তুই আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটাইছস, কারণ এই ছেলেগুলো তো ম্যাক্সিমাম আমি যেটা জেনেছি এইচএসসি পড়ুয়া শিক্ষার্থী। এই যে অন্যায়ভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে ক্ষমতার বাহাদুরিতে, পুলিশ প্রোটোকল থাকার কারণে বা আইন শৃঙ্খলা বাহিনী বা স্টেট মেশিনারি আওয়ামী লীগের পক্ষে থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাম্ভিকতা নিয়ে কথা বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আবল তাবল বকছে, পাগলের প্রলাপ বকছে, গায়ের জোরে যা ইচ্ছা তাই করছে। পুলিশ প্রোটোকল ছাড়া একটা দিন রাস্তায় নামতে পারবেন না আপনারা। সাহস থাকলে, আমি সরকারি দল আওয়ামী লীগ কয়বার ক্ষমতায় ছিল? 3 বার ক্ষমতায় ছিল। আমি বিভিন্ন আমার সামর্থ্য নাই ওইভাবে, কারণ আমি বলেছি আমার লাখ লাখ জনসমর্থন তৈরি হয়নি। যাদের সামর্থ্য আছে, যারা ডু অর ডাই দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করছে দমন পীড়নের মাধ্যমেও, আমরা তাদের কথাবার্তা শুনি, তাদের কার্যক্রম দেখি। তারা বলছে যে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করছে যে যদি সাহস থাকে প্রশাসনকে বলেন যে একদিন তারা থানায় থাকবে, প্রশাসনিক কাজকর্ম থাকবে, আপনারা একদিন রাজপথে নামেন এবং বিরোধী দলকে আহ্বান জানান রাজপথে নামবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম যে আওয়ামী লীগের একটা নেতা কর্মীও সেদিন রাজপথে থাকবে না, কারণ তাদের নৈতিক জোর নাই। তারা জানে যে তারা ভোট চুরির মাধ্যমে, অবৈধ নির্বাচনের মাধ্যমে বিদেশি তাবেদারি শক্তির পৃষ্ঠপোষকতায় কৃপায় ক্ষমতায় আছে, সে কারণে নৈতিক জোরটা নাই। অনেকের ডাবল ভিসা করা আছে, যে পরিস্থিতি এই করোনার সময় দেখেছেন না, অনেকে সিঙ্গাপুর চলে গিয়েছে, লন্ডন চলে গিয়েছে, কারণ ওই সময় আতঙ্ক ঢুকেছিল যে বোধহয় গণেশ উল্টে যেতে পারে। তো সেই কারণে তখনই তাদের মধ্যে একটা আতঙ্ক ঢুকেছে। অনেকে ডাবল পাসপোর্ট রেডি আছে, প্রেক্ষাপট খারাপ দেখলেই দৌড়। অনেক নেতা আছেন এখন যাদেরকে বলেন জাতীয় নেতা, সাহসী নেতা, এই সেই বাগা নেতা, কথাবার্তা বলেন, বক্তব্য বলে থাকেন, তাদের অনেক অতীতের রেকর্ড দেখেন, ক্ষমতা চেঞ্জ হলে একজনও দেশে থাকে না। তো এই ধরনের নেতা শুধু আওয়ামী লীগে না, অন্যান্য দলেও থাকে। তো এই জায়গায় বলছি যে এই যে আওয়ামী লীগের নেতারা যারা আছেন, ক্ষমতায় থাকার ফলে ধরাকে সরাজ্ঞান মনে করছেন, কাউকে এলাকা ছাড়া করছেন, ব্যবসা বাণিজ্য কেড়ে নিচ্ছেন, গেট দখল করছেন, ফ্ল্যাট দখল করছেন, একবার চিন্তা করছেন না যে আপনারা যে প্রক্রিয়ায় ক্ষমতা আছেন এনি টাইম সিটকে পড়তে পারেন ক্ষমতায় থেকে। তো তখন আপনাদের এই দেশে থাকতে হবে না? আমাকে মেরে ফেলবেন, আমার উপরে হামলা করেছেন অনেকবার, কয়জনকে মারবেন? বিএনপি নেতা ঠিক আছে অনেককে গুম করেছে, খুন করেছে, মামলা দিয়েছে, তাহলে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল নিঃশেষ হয়ে গিয়েছে। এখনো তো পুলিশ প্রশাসন ছাড়া তাদেরকে একদিন নামতে দেন, আর আপনারা একদিন নামেন, আপনারা নামতে পারবেন না, তারাই দেখবেন রাজপথে জোরালো স্লোগান দিচ্ছে। বিপিন উদ্দেরকে অসংখ্যবার হামলা মামলা করেছেন, ছাত্রদের বাড়িতে বাড়িতে গিয়ে। এখন প্রশাসনিক যেটা বলছে যে প্রশাসনিক একটা স্বৈরতন্ত্র তাই কাম করেছে, প্রশাসনের মধ্যে একটা প্রশাসন লীগ তৈরি করেছে, যে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগের পাশাপাশি প্রশাসন লীগের লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে যে ছাত্র অধিকার পরিষদ করলে, যুব অধিকার পরিষদ করলে, বিপিন উদ্দের সংগঠন করলে তাদের চাকরি হবে না, ঝামেলা হবে, ছাত্রলীগ যুবলীগ দিয়ে হামলা করবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনের লোক দিয়ে।
তারপর কি ভিপি নুররা থেমে গিয়েছে? আরো ডে বাই ডে দ্বিগুণ হচ্ছে এবং ইনশাল্লাহ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ বিনির্মাণে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়, আইনের শাসন প্রতিষ্ঠায়, জনগণের অধিকার আদায়ের জন্য সবসময় সোচ্চার ছিল এবং আগামীতেও সোচ্চার থাকবে। যতই হামলা মামলা করা হোক না কেন, তাদেরকে দমন করা যাবে না। তো এটা ইতিহাস থেকে শিক্ষা নেন। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত এটা অস্বীকার করা হয় নাই যে আওয়ামী লীগের উপরেও দমন পীড়ন হয়েছে। ২১ বছর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে অনেকে ভেবেছিল আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে। সেই আওয়ামী লীগ তো নিঃশেষ হয়ে যায়নি। সেই আওয়ামী লীগ আপনার ৭৫ থেকে ৯৬ সালে ক্ষমতা এসেছেন ২১ বছর পরে হলেও এখন তারা ক্ষমতায় আছে। যদি এখন অবৈধভাবে ক্ষমতায় থাকলো, যেটা আমরা মনে করি যে ৯৬ সালে তারা বৈধভাবে ক্ষমতা এসেছে এবং ২০০৮ সালেও যে নির্বাচনটি হয়েছে সেখানে জনগণের মতের একটা প্রতিফলন ঘটেছে, সেটি অস্বীকার করা হয় না। কিন্তু ১৪ সালে এবং ১৮ সালে সে ধরনের নির্বাচন হয়নি। সেই জায়গা থেকে বলছি যে কখনো একটা রাজনৈতিক দলকে, একটা সংগঠনকে নির্মূল করা যায় না। সুতরাং আওয়ামী লীগের নেতারা যারা ক্ষমতার দাপটে এই যে মানুষের ঘর বাড়িতে হামলা করছেন, ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছেন, আপনারা ভুলে যায়েন না আপনাদেরকে এদেশে থাকতে হবে। আপনারা যেমন করবেন তেমন আবার ফল পাবেন। আপনারা অপেক্ষা করেন। যেটা বাস্তব কথা, আপনারা এটা দেখেছি, বিএনপি ক্ষমতায় থাকতে অনেক প্রভাবশালী নেতা এলাকায় তাণ্ডব চালিয়েছিল। তারা আজকে কোথায় দেখেন? এলাকায় নাই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জেলখানায় তবজি গুনছে। ডিজিএফআই প্রধান, পুলিশ প্রধানরা মামলার আসামি হয়েছে। তো আজকের ডিজিএফআই প্রধান, এনএসআই প্রধান, পুলিশ প্রধানকে আমরা অনুরোধ করব যে আপনাদেরকেও যেন ভবিষ্যতে মামলার আসামি হতে না হয়। হেফাজতের হত্যাকাণ্ড, আপনারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যারা হত্যাকাণ্ড চালিয়েছেন, তারা কি ভাবছেন যে এর জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে না? 2008 সালে, 2008 সালে না, আপনার এই যে 2009 সালের দিকে নাকি, যে বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন, মদদ দিয়েছে, ইন্ধন দিয়েছে, ষড়যন্ত্র করেছে, তারা কি বিচারের মুখোমুখি হবেন না? ইতিহাস থেকে শিক্ষা নেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার এই দেশে হয়েছে। 43 বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের বিচার এই দেশে হয়েছে। ঠিক একইভাবে 57 জন সেনা অফিসারকে হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের সেনাবাহিনীকে যারা পঙ্গু করতে চেয়েছিল, এদেশের সেনাবাহিনীর মধ্যে যারা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিংবা এই ওসি প্রদীপদের মাধ্যমে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যাকাণ্ড ঘটিয়ে পুলিশের সিনিয়র এসপির মতো অফিসারদেরকে যারা হত্যাকাণ্ড ঘটিয়ে তাদের মনোবল দুর্বল করতে চাচ্ছে, এর ষড়যন্ত্রকারীদের, পরিকল্পনাকারীদের, দুষ্কৃতিকারীদেরকে খুঁজে বের করা হবে। আমি নাও থাকতে পারি, কিন্তু আজকের বাংলাদেশ কিন্তু 2008 সালের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। কোনো একটি ঘটনা এখন আর চেপে রাখা যায় না। মিডিয়ার মুখ বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু কোন না কোনোভাবেই প্রকাশ হয়ে যাবে। আজকে দেখেন, সেনাবাহিনীর সাবেক অফিসার, আজকে মেজর দিলওয়ার, যার কথা খুব মানুষ দেখি বিভিন্ন জায়গায় মনোযোগ দিয়ে শুনছে, আমার মতো মানুষ, আমিও তাদের কথা শুনি। সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, কিংবা এই ধরনের যারা লেফটেন্যান্ট কর্নেল শহীদুদ্দিন খান, আজকে মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে তারা গুজব ছড়াচ্ছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করছে। হ্যাঁ, যদি তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে থাকে, গুজব ছড়িয়ে থাকে, সুনির্দিষ্টভাবে সেটির বিরুদ্ধে সরকার প্রতিবাদ করতে পারে। আমরাও সেটির জন্য নিন্দা জানাই, প্রতিবাদ করি। কিন্তু তারা যে কিছু চরম সত্য কথাও তুলে ধরছে, সেটি অস্বীকার করা হয় নাই। তারা তো দেশে নাই, তারপরে কথা বলছে। আর এই দেশে এত দমন পীড়নের মধ্যেও কিন্তু কিছু মানুষ কথা বলছে, এবং এই সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে যে যারা একটু সরকারের সমালোচনা করে, সোশ্যাল মিডিয়া লেখালেখি করে, তাদের মুখ বন্ধ করার জন্য সরকার চেষ্টা করেছে, নানাভাবে তাদেরকে দমন পীড়ন করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। বংশ আমাদের দেখেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে হামলা মামলা এত অসংখ্যবার চালিয়েছে, আমাদের ছাত্র নেতাদের মনোবল কি দুর্বল করতে পেরেছে? এবং এটা দিয়ে মানুষের মাঝে কি ভয়ভীতির সঞ্চার করতে পেরেছে? বংশ আমাদের ডাকে তো ছাত্ররা উজ্জীবিত হচ্ছে, ছাত্ররা এগিয়ে আসছে, এবং গণমানুষও সাড়া দিচ্ছে। কাজে দমন পীড়ন করে কারো মুখ বন্ধ করা যায় না, অবৈধ স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করা যায় না। এবং বর্তমান যে রাজনীতিতে যে টালমাটাল একটা অবস্থা চলছে, এবং সরকার যে নড়েবড়ে অবস্থায় আছে, জনগণ যদি কোনো একটা ইস্যুতে রাজপথে নেমে আসে, তার পরের দিন সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। কারণ জনগণ দেখছে যে আজকে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই করোনার সময়, যেটা আমার লাইভে আসার আগে
অনেকে কমেন্টস করেছিল, এবং আমি যে বলছে যে ভাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যে ধরনের জনজীবনের একটা বিপর্যয় নেমে এসেছে, মানুষের আয় রোজগার কমে গেছে, কাজের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বিভিন্ন অফিস আদালত কর্মচারীদের ছাঁটাই করছে, সেখানে আমাদের জীবনযাত্রার কি হবে। তো এই যে সরকারের ব্যর্থতার কারণে আজকে দ্রব্যমূল্যর দাম ডে বাই ডে বাড়ছে, এগুলো নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা আছে? দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছে? হ্যাঁ, এই সময়ে কিছুটা দাম বাড়তে পারে, কিন্তু বাংলাদেশে যেটা বাড়ছে সেটা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, এবং কারণ হচ্ছে সরকারের কোনো কিছুতে নিয়ন্ত্রণ নাই, বাজারের সিন্ডিকেট সরকারের নিয়ন্ত্রণে নাই, এবং অনেক ক্ষেত্রে সরকারি দলের লোকজন টাকা কামানোর জন্য এগুলো করছে। এবং এই যে করোনা মহামারীতে আমরা দেখলাম, যেখানে সারা বিশ্বের মানুষ বাঁচা মরা নিয়ে একটা শঙ্কায় আছে, যেখানে সরকারি দলের নেতাকর্মীরা একটা ত্রাণ চুরি লুটপাটে মেতেছে, এবং এই করোনা মহামারীতে বিভিন্ন জায়গায় মেডিকেল সরঞ্জাম, ওষুধপাতি, মাস্ক, নানা ধরনের কেনাকাটায় তারা দুর্নীতির একটা মহোৎসব চালিয়েছে। কাজে এই দুর্বৃত্তদের কাছে এই দেশ নিরাপদ নয়, এবং আগামীতে এই যেখানে সারা বিশ্ব অর্থনীতি একটা ধাক্কা খেয়েছে, সেখানে বাংলাদেশ আগামীতে কোন জায়গায় যাবে সেটি বলা মুশকিল। এবং বর্তমানে বাংলাদেশকে আন্তর্জাতিক রাজনীতিতে যেভাবে বাংলাদেশকে একটা কুরুক্ষেত্র বানানোর একটা পায়তারা করছে যে বিদেশি অপশক্তিগুলো, বাংলাদেশকে তাদের একটা করদ রাষ্ট্রে পরিণত করার জন্য যে নানা ধরনের ষড়যন্ত্র করছে, সেখানে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা না করা যায়, তাহলে এই অবৈধ সরকার, বিদেশি শক্তির তাবেদারি সরকার, গোলাম সরকার বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করবে। যেমনটা তারা এই রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে পরিচয় দিয়েছে, ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের এত চাপ এবং সমর্থন থাকা সত্ত্বেও তারা আপনার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারেনি, কারণ তারা তাদের যে তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারতের মুখাপেক্ষি হয়েছিল, হা করে তাকিয়ে রেখেছে যে ভারত তাদেরকে সহযোগিতা করবে। কি করেছে ভারত তাদেরকে? ভারত আমাদের কেমন বন্ধু সেটি এই সরকার বুঝতে পেরেছে বা বুঝছে, কিন্তু তারা সেটা নিয়ে মুখ খুলবে না, কারণ তারা টিকে আছে ক্ষমতায় ভারতের দয়ায়, মায়ায়, তাদের পৃষ্ঠপোষকতায়। যে চায়নাকে, মিয়ানমারকে ভারত দেয় সাবমেরিন, আর আমাদের দিয়েছে কুত্তা, যেটা বলে কুকুর দিয়েছে সহায়তার নমুনা। যেখানে নেপালের একটা সীমান্তে একটা লাশ পড়ার কারণে ভারতের আপনার নিরাপত্তা উপদেষ্টার অজিত ডোভাল নেপালে গিয়ে মাপ চায়, মন্ত্রী পাঠিয়ে মাপ চাওয়ায়, আর আমার সীমান্তে প্রতিনিয়ত লাশ পড়ছে। আমরা একটা প্রতিবাদ করতে পারছি না। আমাদেরকে খুশি রাখছে মুজিব বর্ষের উপহার দিয়ে ঘড়িতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে, আর ওটা বঙ্গবন্ধুকে ঘড়ির আপনার একটা সুভিনিয়ারের থাকবে বঙ্গবন্ধু, যেমনটা এখানের অপদার্থরা করেছে, বঙ্গবন্ধুর ছবি ছাপিয়েছে টিস্যুতে। আজকে তেলবাজি করতে করতে, চাটুকারিতা করতে করতে বঙ্গবন্ধুকে কোন জায়গায় নিয়ে তারা দাঁড় করিয়েছে। তো ভারত আমাদের সেই বন্ধু ঘড়িতে খুশি রাখছে। তো ভারত যে আমাদের কেমন বন্ধু, এটি যদি এখনো এই সরকার উপলব্ধি করতে না পারে, এবং ভারতের স্বার্থ রক্ষায় যদি বাংলাদেশে তারা জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে কাজ করে, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ প্রচণ্ড রকমের অন্ধকার। এখানে ভারত এবং চীনের মধ্যে ভূ রাজনৈতিক গণ্ডগোল কিংবা পেশিশক্তির প্রভাবে আপনারা দেখছেন কি অবস্থা চলছে। ভারত পাকিস্তান, ভারত চীন, ভারতের সাথে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো না। সেখানে ভারত চাচ্ছে যে এনিহাও বাংলাদেশকে তাদের বাগিয়ে রাখতে। সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি, ঠিক আছে ভারতের সাথে আমরাও চাই নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে একটা ভালো সম্পর্ক থাকুক, বাংলাদেশ সরকার যদি চাপ প্রয়োগ করে বাংলাদেশের কিছু স্বার্থ আদায় করে নিতে পারতো, আমরা গেইনার হতে পারতাম। সরকার তো সেটি পারছে না, নত জানো পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের সব দিয়ে দিচ্ছে, এবং এখানে সে নির্লজ্জের মতো বলছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে, এমন দেওয়াটা দিয়েছে। বলতে বাধ্য হচ্ছে যে এমন দেওয়া তারা দিয়েছে। এবং এইদিকে বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে চীন বড় একটা ইনভেস্টর, আমেরিকা পাওয়ারফুল রাষ্ট্র হিসেবে স্বাভাবিকভাবে দীর্ঘদিন ধরে এখানে প্রভাব বিস্তার করতে চায়। তো এই যে ত্রিমুখী টান পূরণ বাংলাদেশকে নিয়ে, সেখানে সরকার কার্বন রক্ষা করবে, কোন দিকে যাবে? কিন্তু এখানে এই জন্য বলছি যে একটা যদি গণতান্ত্রিক সরকার থাকে, তারা বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারবে। কিন্তু কোনো ভোটারবিহীন অবৈধ সরকার
দাবেদারি সরকার জনগণের স্বার্থকে রক্ষা করতে পারবে না। সেজন্য বলছি যে এই সরকার যা করেছে বাংলাদেশের ক্ষতি তো করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কাজে এখন অন্তত এই সরকারের উচিত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে একটা দেশ হিসেবে দাঁড় করানোর জন্য কিংবা বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন অন্তত একটা নির্বাচনের মাধ্যমে এই সরকারের বিদায় নেওয়াটা উচিত। এবং এই মুজিব বর্ষে যদি সরকারের বোধোদয় হয় এবং তারা যদি সেই পদক্ষেপ নেয়, এটা হবে আমি মনে করি যে মুজিব বর্ষে তাদের একটা ভালো কাজ। তো যাই হোক, অনেক কথা বলেছি। আজ যেটি বলছিলাম যে আসলে এই যে শুধু দেশের অভ্যন্তরীণ সমস্যাই নয়, বাংলাদেশ নানামুখী সমস্যায় পড়ছে। দেশের বাইরের যে আমাদের রেমিটেন্স আয়ের একটা অন্যতম খাত ছিল, সেই প্রবাসীরা মরে লাশ পড়ে রয়েছে বিভিন্ন দেশে, অথচ তাদের লাশটা পর্যন্ত দেশে আসছে না। আজকে একটা নিউজে দেখলাম আমাদের সময় পত্রিকায়, তারা 7 দিন ধরে ইরাকের মর্গে লাশ পড়ে রয়েছে, দেশে লাশটি আসছে না। জর্ডানের এক বোন আমাদের প্রবাসী অধিকার পরিষদের ভাই বোনদের মাধ্যমে যোগাযোগ করেছে যে সেখানকার মালিক তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তারা অভিযোগ দিচ্ছে, প্রতিকার পাচ্ছে না। বিভিন্ন জায়গায় শ্রম বাজার সংকুচিত হয়ে আসছে, দেশে এসে বিদেশি শ্রমিকরা, বিভিন্ন দেশের শ্রমিকরা বিদেশ যেতে পারছে না, পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এই যে একটা হযবরলা, দেশের মধ্যে বিশৃঙ্খলা, তো এই জায়গা থেকে আমরা জানি না আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা কি, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেশ এবং সরকার কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। সেই জায়গায় দেশপ্রেমিক জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আজকে আমাদের দায়বদ্ধতা থেকে, আমাদের সচেতনতার জায়গা থেকে প্রত্যেকে সচেতন থাকুন এবং যে কোনো বিষয়ে চোখ কান খোলা রাখুন যে কোথায় কি ঘটছে। এবং যদি দেখেন যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সৈনিকেরা রাজপথে নেমে এসেছে, আপনারাও ঝাঁপিয়ে পড়ুন। কারা সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে, কারা সেখানে ডাক দিচ্ছে, সেই বিষয়টা এখন বিবেচনা করার প্রশ্ন নয় আমাদের। কে ক্ষমতায় আসবে, কে যাবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সেটি বিবেচ্য বিষয় না। এখন বিবেচ্য বিষয় হবে যে বাংলাদেশের স্বাধীনতা ভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, দেশের মানুষের জানমালের রক্ষা করতে হবে, দেশে যে নানা ধরনের অপশক্তিগুলো দেশে যে বিভেদ ঘটাতে চেষ্টা করে যাচ্ছে, সেই বিভেদ থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। আজকে যে গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক বিভেদ ঘটানোর জন্য কাজ করছে, ধর্মীয় সংঘাত ঘটাতে চাচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, সতর্ক থাকেন। এবং ধর্মীয় সংগঠনগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা অনেকে হয়তো বুঝে কিছু কথাবার্তা বলছেন, আবার কেউ না বুঝে কিছু কথাবার্তা বলছেন। কাজে আপনি কি বলছেন সেটি দেশের মানুষের পক্ষে কিনা এবং সেটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা আঘাত করছে কিনা বা সমাজের সম্প্রীতি নষ্ট করছে কিনা, সেই বিষয়টা একটু সতর্ক থাকবেন। এবং এই ধর্মীয় সংগঠনগুলোকে সবসময় বিভিন্ন গোষ্ঠী উস্কে দেওয়ার চেষ্টা করেছে, রাজনীতিতে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে। কাজেই ধর্মীয় সংগঠনের নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের কাজকর্মে যেন সমাজের শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয়। তো যাই হোক, অনেক ভাই অনুরোধ করেছিলেন যে আসলে প্রত্যেক দিন কথা বলি, আপনার যারা কমেন্টস করে তাদেরও জন্য কিছু কথা পড়ি, সেই বিষয়ে 2-4টি কমেন্টস পড়বো। যেমন আজকে আমার লাইভে আসার কথা এখানে কমেন্টস করেছিল যে মোস্তাফিজ ভাই, যে কথা চলবে কলম চলবে। যে অবশ্যই এটি আমাদের একটি স্লোগান যে যতই নির্যাতন নিপীড়ন হামলা মামলা হোক না কেন, কথাও চলবে কলমও চলবে। এবং এখানে আরেক ভাই কমেন্টস করেছেন যে মামুনুল হককে নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের মাতালদের ঔদ্ধত্য সম্পর্কে কথা বলার অনুরোধ। মামুনুল হক স্যারকে আপনাকে অনেক সময় সাপোর্ট করতে দেখা যায়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা মামুনুল হক কিংবা চরমোনাই পীর সাহেব কিংবা হেফাজতে ইসলাম কিংবা অন্যান্য যে ধর্মীয় সংগঠনের নেতারা রয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমাদের যথাযথ সম্মান রয়েছে, ভালোবাসা রয়েছে। কারণ আমরা মনে করি যে তারাও যেহেতু সমাজের বড় একটি অংশের নেতা এবং বড় একটি অংশের প্রতিনিধিত্ব করেন এবং তাদের কথায় সেই সম্প্রদায় বা গোষ্ঠী প্রভাবিত হয়, কাজে তাদের মতো মানুষকেও সমাজের সম্প্রীতি রক্ষায়, সমাজকে সঠিক ধারায় পরিচালিত করার জন্য তাদের দরকার রয়েছে। কাজে সেই ক্ষেত্রে অবশ্যই এই যে তথাকথিত ভুইফোর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, বিশেষ করে প্রথমত এই সংগঠনটি নিয়ে আমরা কথা বলতে চাই না, কারণ এই সংগঠনটি আলোচনায় আসার জন্য নানা ধরনের
অতি উৎসাহী কাজকর্ম করে থাকে। দেখেন এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামটা খুব সুন্দর, যে মুক্তিযুদ্ধ মঞ্চ, এটা যদি মুক্তিযোদ্ধাদের কোনো সংগঠন হতো সেটি অনেকটা প্রাসঙ্গিক হতো। বা এখন কি দেশে কোনো মুক্তিযুদ্ধ চলছে যে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন হবে? অথবা যদি মুক্তিযোদ্ধারাও এই সংগঠনটি করতো তাহলে একটা প্রাসঙ্গিক ছিল যে আজকে যে একটা সংকট চলছে দেশে, গণতন্ত্রের সংকট, আইনের শাসনের সংকট, জনগণের উপরে দমন পীড়ন, এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে মুক্তিযুদ্ধ বিরোধী কাজকর্ম করে যাচ্ছে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন সংগ্রাম করার জন্য তারা কাজ করতো, তাহলে বোঝা যেত এই সংগঠনটার প্রাসঙ্গিকতা। কিন্তু এই সংগঠনটি কারা করছে? আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত এই সংগঠনের নেতা সেই মার্ডার কেসের আসামিও রয়েছে, এবং এই সংগঠনের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সমকামিতার অভিযোগ রয়েছে, তারপরে হচ্ছে নানা ধরনের অঘটন এই সংগঠনগুলো ঘটিয়ে যাচ্ছে। এবং এই সংগঠনগুলোর আলোচনায় আসার যদি অন্যতম আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে তারা আলোচনা এসেছিল ডাকসুতে আমাদের উপরে হামলা চালিয়ে, এবং সেই ডাকসু যে হামলাটি আমাদের উপরে চালানো হয়েছিল সেটি আমরা মনে করি যে যেহেতু ওই সময় আমরা ভারতের এনআরসি এবং সিএ নিয়ে আন্দোলন করেছিলাম, এবং আমাদের বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টে আমরা একটা জিনিস বের করতে পেরেছিলাম যে এই দেশে যারা ভারতের পক্ষে কাজ করে, যে একটা শ্রেণীর দালাল রয়েছে যে যারা আসলে নিজ দেশে থেকে খেয়ে বিদেশি অপশক্তির দালালি করে। সুতরাং এই দেশে যারা সেই ভারতীয় দালালি করে কিংবা বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সি বিভিন্ন দেশে কাজ করে, এদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কাজ করে, ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করে, তুরস্কের গোয়েন্দা সংস্থা কাজ করে, আমেরিকার গোয়েন্দা সংস্থা কাজ করে, চীনের গোয়েন্দা সংস্থা কাজ করে, এটা প্রত্যেকটা দেশই তাদের কৌশল যে কাজ করে। তো এখানে বিশেষ করে ভারতের যে একটা প্রভাব বা ভারতের গোয়েন্দা সংস্থার যে বড় ধরনের একটা প্রভাব রয়েছে সেটি আমরা অস্বীকার করতে পারি, এবং এখানকার অনেক ধরনের অঘটনের পেছনেও নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থার যোগসাজশ রয়েছে বলে অনেকে দায়ী করে। তো সেটি হচ্ছে খতিয়ে দেখার বিষয়। তো সেই কারণে আমরা মনে করি যে ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে যে হামলাটি চালানো হয়েছিল সেই হামলায় এই মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছিল, এবং আমরা মনে করেছি যেহেতু ভারতের বিষয় নিয়ে আমরা সেদিন প্রতিবাদ করে আমাদের উপরে হামলা হয়েছিল, কাজে সেখানে হয়তো ভারতের গোয়েন্দা সংস্থাদের ইন্ধন রয়েছে বা তাদের পৃষ্ঠপোষকতায় এই হামলাটি হয়েছিল। এবং সেখানে সাংবাদিকদের রিপোর্টের মাধ্যমে অনুসন্ধানী রিপোর্টে বের হয়ে এসেছিল যে সেখানে ছাত্রলীগের সেই পদচ্যুত নেতা গোলাম রাব্বানী নাকি টাকা পয়সা দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চকে হামলা করেছিল, নানান ধরনের রিপোর্ট ছিল। কাজে এই মুক্তিযুদ্ধ মঞ্চ কাদের পৃষ্ঠপোষকতায় চলে, কারা তাদেরকে নাচাচ্ছে সেটি আপনারা লক্ষ্য করলেও, আপনারা তাদের কাজকর্ম লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোনদের প্রতি আমি একটা কথা বলতে চাই যে অনেকে যেটা বলে যে বানরকে লাই দিলে মাথায় ওঠে, কিন্তু সেটা বুঝতে হবে, এবং মাথায় নাকি মুতেও দেয় অনেক সময়। তো এই যে আজকে আপনারা মনে করছেন যে বিরোধী দলকে বা ভিন্ন মতের মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য নানা ধরনের যে অনেক সময় যেহেতু ছাত্রলীগ যুবলীগের বদনাম আসবে সেখানে মুক্তিযুদ্ধে মঞ্চকে ব্যবহার করে অপকর্ম করাবেন, এরা কিন্তু একসময় আবার আপনাদের বিরুদ্ধেই লেগে যাবে। যেমনটি গণজাগরণ মঞ্চে যেটা হয়েছিল যে আপনারাই ভাগ করিয়েছেন, দাঁড় করিয়েছেন, আবার আপনাদেরই গড়ে ওঠা নেতাদের উপরে হামলাও চালিয়েছেন। কাজেই যেটা বলে যে এই প্রায়শ্চিত্ত কিন্তু আপনাদেরও করতে হতে পারে। আর একটা কথা যে এই মুক্তিযুদ্ধ মঞ্চ কিছুদিন আগে যে আমাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে মিথ্যা ধর্ষণের মামলা, যেটি এক প্রকারের রাজনৈতিক কালার উদ্দেশ্যে করা হয়েছিল, এবং সেক্ষেত্রে আমরা সেখানে দেখেছি তারা কই থেকে সেই বস্তি থেকে ধরে এনে শাহবাগে বসিয়ে বাদাম খাওয়াচ্ছে এবং ভিপি নুরের গ্রেপ্তার আলটিমেটাম দিয়েছে, গ্রেপ্তার চাচ্ছে, এই সমস্ত বংচং করেছে। কাজে এই তথাকথিত বুইফোর সংগঠনকে আমি আমলে নিতে চাই না এবং তাদের বিষয়ে কথাও বলতে চাই না, এবং মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করব যে আসলে আমাদের উচিত যে খারাপ জিনিসগুলোকে, খারাপ মানুষদেরকে অন্তত আপনার প্রমোট না করা, কারণ এদেরকে যদি প্রমোট করেন এরা কিন্তু আরো বাড়বে। যেটা বলে যে পাগলকে যদি বলেন যে নৌকা চালাচ্ছে, তারা নৌকা চালাবে, নৌকায় যে ধাক্কাধাক্কি করবে। তো এদেরকে আমার মনে হয় পাত্তা না দেওয়াটাই বেটার। এই তথাকথিত বুইফোর সংগঠন কি বললো সেটি। আর অনেক ভাই বলেছেন যে ফেনীর ঘটনা, যে আমি উল্লেখ করেছি, ফেনীর ঘটনা নিয়েও অনেকে বলেছেন। আর ফরিদপুরের মাদ্রাসা ভাঙচুরের বিষয় নিয়ে কিছু বলবেন। আমি এই মাদ্রাসা ভাঙচুরের বিষয়টি আমি দুঃখিত, আমি এখন পর্যন্ত জানি না ফরিদপুরের মাদ্রাসার বিষয় নিয়ে। অনেক ভাই বলেছেন যে লাইভে আসলে যেন একটু 8টার মধ্যে বা 9টার মধ্যে আসি, হ্যাঁ, লাইভটি যেন সংক্ষেপ করি। জি, এরপর থেকে আমরা চেষ্টা করব, অনেক দিন ধরে আসলে লাইভে আসা হয়নি,
এই কারণেই আজকে মূলত এই লাইভ আসা। তো তারপর যে ধন্যবাদ আজকে যারা কমেন্টস করেছেন, আমি চেষ্টা করব পরবর্তীতে কিছু কমেন্ট করার মাধ্যমে এবং আজকের প্রোগ্রামটি শেষ করব। তার আগে যেটা বলবো যে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি, এইগুলো আমার মনে হয় আমাদের সকলের জানা দরকার, আপনার একটু সকলকে জানানো দরকার। চাইলে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনারা কাট করেও আপনারা ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারেন এবং অথবা পূর্ণাঙ্গ লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ আলোচনাটাকে আপনারা জনগণের কাছে, মানুষের কাছে, সচেতন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। যে আরেকটি কথা যেটি বলতে চাই, যে আবার অনেকে যে বিষয়টি জানতে চাইতে পারেন, সেজন্য বলছি যে উপরে যে আমরা 2টি বিকাশ এবং 2টি রকেটের নাম্বার দিয়েছি, এটি হচ্ছে যে আমরা যে গণ অনুদান সংগ্রহ করছি সেই গণ অনুদান সংগ্রহের জন্য বর্তমানের চালুকৃত নাম্বার, এবং সেই নাম্বারের পাশাপাশি সাংগঠনিক কাজের জন্য আমাদের যে 3টি সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, তাদের আহ্বায়কদের নাম্বার দেওয়া হয়েছে। সাংগঠনিক কাজকর্ম, গুরুত্বপূর্ণ সাজেশন, পরামর্শ বিষয়ে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা যেহেতু বলেছি আমরা রাজনীতিটা করি গণমানুষের জন্য, আমরা একটা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা চাই আপনারা এগিয়ে আসেন, আপনারা সহযোগিতা করেন এবং আপনাদের যারা দেশের পরিবর্তন চান, ইতিবাচক রাজনীতি চান, তাদেরকে নিয়ে আমরা একটা নতুন ধারার রাজনীতি গড়ে তুলি। সেই লক্ষ্যে আমরা এই বিশেষ করে গণ অনুদান সংগ্রহের মাধ্যমে, সকলের সম্পৃক্ততার মাধ্যমে আমরা একটা রাজনীতি গড়ে তোলার চেষ্টা করছি। কারণ একটা রাজনৈতিক দল পরিচালনা করার জন্য যে ধরনের আর্থিক বিষয় প্রয়োজন, যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো তো চাইলে আমাদের একার পক্ষে নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি। আর সেই ক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন উপরের নাম্বারগুলোতে। কিন্তু আবারও বলছি যে আমাকে সহ আমার সহযোদ্ধারা আসলে প্রতিনিয়ত অসংখ্য ফোন আসে, সেই ক্ষেত্রে ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজনে ফোনে না পেলেও অন্তত একটু পরে আবার চেষ্টা করবেন এবং মেসেজও করতে পারেন। আর ইতিমধ্যেই আমাদের সংগঠন সারা বাংলাদেশে প্রায় ছড়িয়ে যাচ্ছে, ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ এবং বিভিন্ন জনকেই দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। চাইলে আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এবং আবার আপনার প্রত্যেককে আমাদের অফিসে দাওয়াত রইল। আমাদের অফিস হচ্ছে যে পল্টন কালভার্ট রোড, যেটা বলে বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে, জামান টাওয়ার, লিফটের 13 তলায়। আপনারা আসতে পারেন, আপনারা দেখে যেতে পারেন। আর সর্বোপরি একটা কথা যেটা বলতে চাই, এই দেশটা আমাদের সকলের। কাজেই এই দেশ কিভাবে চলবে, এই দেশের রাজনীতি কি হবে, হ্যাঁ, এই দেশের শাসন ব্যবস্থার কি পরিবর্তন করা দরকার, সেই বিষয়ে আমাদের সকলকে ভাবতে হবে। বিশেষ করে দীর্ঘদিনের আমি বলবো যে দুর্বৃত্তায়িত রাজনীতির ফলে আজকে দেশটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এই জায়গায় এখনো যদি আমরা চুপচাপ থাকি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে ঘৃণা জানাবে। সেই জায়গা থেকে আপনাদের প্রত্যেককেই সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। এবং যেটা বলছি যে আমি প্রফেশনালি রাজনীতি নাও করতে পারি, কিন্তু আমাদের একটা রাজনৈতিক সচেতনতা থাকা দরকার, যাতে করে কোনো অযোগ্য, মূর্খ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ লোক যেন রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্বের আসনে না আসতে পারে। আমাদেরকে সৎ লোকদেরকে সাপোর্ট দিতে হবে, মেধাবী লোকদেরকে প্রমোট করতে হবে, দেশপ্রেমিক লোকদেরকে সাপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে আমরা বা ভিপিনুররা, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ওরা ভালো কাজ করছে, ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার, সাপোর্ট দেন। যদি মনে করেন অন্য দল সংগঠনকে সাপোর্ট দেওয়া দরকার, তাদেরকে সাপোর্ট দেন। আরেকটি কথা, জি অবশ্যই অনেকে অনেক কমেন্টস করেছেন, সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি মানুষের জন্য যতটুকু কাজ করার। সেই ক্ষেত্রে অনেকেই বলেছেন যে ভাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, হ্যাঁ, আর্থিক বিষয়ে চাপাচাপি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এগুলোর বিষয়ে কিছু কথা বলতে, যে এইটা ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বোধহয় একটা বিবৃতি দিয়েছে ইতিমধ্যেই, যে স্কুলগুলোতে, বেসরকারি স্কুলগুলোতে আপনার টিউশন ফির বাইরে অন্য কোনো ফি, উন্নয়ন ফি, ল্যাব ফি, এগুলো আদায় না করার জন্য নিষেধ করা হয়েছে। এটি খুব একটা ভালো ইতিবাচক বিবৃতি বলে আমি মনে করি। এবং আরও একটি বিবৃতিতে অ্যাড করেছে যে যাদের অভিভাবকরা, যারা আর্থিক সমস্যা আছে, তাদের উপরে যেন টিউশন ফি আদায় চাপাচাপি না করা হয়। কাজেই এই প্রাইভেট কলেজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদিও যখন অনুমতি নেন তখন অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন নেন, কিন্তু আপনারা দীর্ঘ বছর লাভ করেছেন, ইনকাম করেছেন। কাজে এখন যেহেতু বাংলাদেশ তথা বিশ্বে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, অনেক মানুষই তাদের জীবিকা নিয়ে একটা সংকটে আছে, হ্যাঁ, জীবন জীবিকা একটা হুমকির মুখে। আর এখন যেহেতু স্বাভাবিক কাজকর্ম মানুষের চলছে না, সেই ক্ষেত্রে আপনারা একটু দয়া করে কনসিডার করবেন। এবং আমার মতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে টিউশন ফি অন্তত পক্ষে অর্ধেক এই মুহূর্তে কমিয়ে আনা উচিত। আবার একই সাথে, যেটা মুখরোচক কথাবার্তা বললেই হবে না, এই প্রতিষ্ঠানগুলোর সাথেও বেশ কিছু কর্মকর্তা কর্মচারী জড়িত,
তাদের বেতন ভাতার বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। সেক্ষেত্রে একেবারে মৌকুব করা হয়তো তাদের পক্ষেও সম্ভব হবে না, তবে আমার মনে হয় যে একটা রিজনেবল জায়গায় তাদেরকে আসতে হবে এবং ছাত্রদের কথা ভাবতে হবে, কারণ এই ছাত্ররা না থাকলে তো তাদের প্রতিষ্ঠান চলবে না। কাজেই তারা যেন মানে তাদের সামর্থ্যের মধ্যে থাকে সেইভাবে আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। তো আশা করি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো নিয়ে ভাববে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সেশন জট সেটি বিভিন্ন অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে ইতিমধ্যে আমি মনে করি আগের চেয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে আপডেটেড হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে। কাজে কিভাবে এই সেশন জট বা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা যায় সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে এবং এই বিষয়ে শীঘ্রই ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরাও হয়তো কিছু প্রস্তাবনা রাখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা বলছি যে আমরা দেশ গঠনে অংশ নিন, ছাত্র, যুব, শ্রমিক তথা আমাদের যে গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদে যোগ দিন, দেশ গঠনে অংশ নিন, ছাত্র, যুব, শ্রমিক গণ অধিকার পরিষদে যোগ দিন। আর হ্যাঁ, করোনার দ্বিতীয় যেটা বলে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ চলছে, আগের চেয়ে একটু বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের হারটা। বাইরে বেরোলে অবশ্যই একটু মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে সচেতন থাকার চেষ্টা করবেন এবং যার যার জায়গা থেকে সমাজের জন্য, দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন। আমি সকলে যদি আমাদের দায়িত্বটা পালন করি তাহলেই তো দেশটা ভালো থাকবে, সমাজটা ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।